শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ আমি আমার বন্ধুদের কাছে অসহায়ত্ব গল্পটির শেষ অংশ পরিবেশন করছি। সেদিন দীনেশবাবু তাঁর বড় মেয়ের সঙ্গে বাড়িতে আছেন। লতিকা দেবী ছোট মেয়েকে নিতে তার স্কুলে গিয়েছেন। ফিরে দেখেন বাড়ির বাইরে লোকজনের ভিড় উপচে পড়েছে। ব্যাপারটা বুঝতে না পেরে তিনি ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখেন বড় মেয়েকে একটা মাদুর পেতে শোয়ানো হয়েছে। হঠাৎ এমন দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে যান। তার শাসনের ফল যে এত মারাত্মক হতে পারে তা তিনি কোনোদিন ভাবতেই পারেননি। এরপর কান্নায় ভেঙে পড়েন এবং সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান। এত বড় শোক সামলে উঠতে তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে যেন অন্য মানুষ হয়ে যান। ঘটনার বেশ কয়েক বছর পরে ঋতিকাও ভালোবেসে রৌনককে বিয়ে করে। তবে ঋতিকার বিয়ে নিয়ে লতিকা দেবী ঈষৎ মনক্ষুণ্ণ হলেও ব্যাপারটা তেমন বাড়াবাড়ি পর্যায়ে যায়নি। বড় মেয়ের শোক তিনি অনেক কষ্টে সামলেছিলেন, তাই ছোট মেয়ের প্রতি তার স্নেহ বাৎসল্য বেড়ে যায়। রৌনক একটি সরকারি অফিসের ক্লার্ক, ছেলে হিসেবে শিক্ষিত ও মার্জিত, ভালো পরিবারের ছেলেও বটে। রৌনককে দীনেশবাবুদের বাড়ির কোনো সদস্যের অপছন্দ হয়নি, তাই বিয়েটাও শান্তিপূর্ণভাবে হয়। ঋতিকার বিয়ের পরে দীপকবাবু একটি সরকারি দপ্তরে চাকরি পান। তিনিও সবিতা দেবীকে নিজের পছন্দে বিয়ে করেন। তবে এই বিয়েটাও লতিকা দেবী এবং পরিবারের সব সদস্যগণ সানন্দে গ্রহণ করেন। ঋতিকার শ্বশুরবাড়ির বসবাস ভাড়া বাড়িতে, তাই লতিকা দেবীর একটি মনোবাঞ্ছা তিনি দীনেশবাবুর নিকট প্রকাশ করেছিলেন। কিন্তু কথাবার্তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আগেই দীনেশবাবুর হঠাৎ শরীর খারাপ হয় এবং তিনি মারাও যান। তারপর ব্যাপারটা বেশ কয়েক বছর চাপা পড়ে যায়। কিন্তু 2020 সালে কোভিড-19 মহামারী বিশ্বজুড়ে ব্যাপক আকার ধারণ করে। এই জন্য স্কুল, কলেজ, দোকানপাট, হাট, বাজার সবই বন্ধের নির্দেশ দেওয়া হয়। এমনকি মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও বিচ্ছিন্ন হয়। সেই সময় লতিকা দেবী মেয়েকে কাছে পাচ্ছেন না। মেয়েকে কাছে নিয়ে আসার জন্য দীপকবাবুর কাছে কথাটি পাড়েন। তাঁর বক্তব্য, এখন তো মেয়েরা বাবার বাড়ির সম্পত্তির অংশীদার, তাই বাড়ির কিছুটা অংশ অন্তত ঋতিকাকে দিয়ে আমার নিজের কাছে রাখব। লতিকা দেবীর প্রস্তাবটি দীপকবাবু এবং সবিতা দেবী দুজনের কারো ঠিক মনঃপূত হয়নি। এই নিয়ে মায়ের সঙ্গে বেশ মনোমালিন্য হয়। কথাটিও কানাঘুষোর মাধ্যমে পাঁচকান হয়। আজ আমাদের সমাজে বড় প্রতিবন্ধকতা হলো সম্পত্তি ও টাকা পয়সা, যা এখন বিষে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তানেরা শুধু বাবা মায়ের থেকে ছিনিয়ে নিতে পারলে যেন বেঁচে যায়। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি তাদের বিস্মৃতির অতলে তলিয়ে গেছে এবং দেখভালের দায়িত্বটিও তাদের নিকট গৌণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রত্যেক বাবা মায়ের উচিত সমাজে সন্তানকে 10 জনের মধ্যে মানুষ করবার জন্য যেমন কর্তব্য পালন করে থাকেন, তেমন নিজেদের ভালো থাকার চিন্তাটিও মাথায় রাখা উচিত। একটি নির্দিষ্ট বয়সের পর সন্তানদের প্রতি প্রত্যেক বাবা মায়ের কঠোর মনোভাব দেখানো উচিত। না হলে সমাজে একজন মাত্র লতিকা দেবী নন, প্রতিটি ঘরে ঘরে প্রতি বাবা মায়ের হেনস্থা একজন লতিকা দেবী থেকে হাজার হাজার লতিকা দেবীর জীবন ঝুঁকির মুখে দাঁড়িয়ে যাবে। যেহেতু লতিকা দেবীর নামে সম্পত্তি,
তাই তিনিও নাছোড়বান্দা। সুতরাং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা যেন দীপকবাবুর শিরোধার্য বলে মেনে নেন। কিন্তু তিনিও মায়ের মতবাদ মানতে নারাজ। এইভাবে মা এবং ছেলের মধ্যে অশান্তি চলতে থাকে। এরপর কোভিড পিরিয়ডের আত্মীয় পরিজনদের মধ্যে যোগাযোগের বিচ্ছিন্ন সময়ের সুযোগটি দীপকবাবু ও তাঁর স্ত্রী যৌথ উদ্যোগে কাজে লাগায়। দুজনে মিলে তাকে পুরোপুরিভাবে গৃহবন্দী করে ফেলেন এবং তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। 7 কাঠা জমিসহ বসত বাড়িটি দীপকবাবুকে লিখে দিতে হবে। তখনও কিন্তু লতিকা দেবী মানসিকভাবে সুস্থ থাকায় তিনি কিছুতেই এই প্রস্তাবে রাজি হন না। ব্যাপারখানা বেগতিক বুঝে স্বামী স্ত্রী মিলে এক ডাক্তারের সাহায্যে অন্য পন্থা অবলম্বন করেন। প্রথমে রটানো হয় লতিকা দেবী অ্যালঝাইমার রোগে আক্রান্ত হয়েছেন। এটি একটি মস্তিষ্কের অবক্ষয়জনিত রোগ। এই রোগের দ্বারা রোগীর শুধু স্মৃতিশক্তি নয়, চিন্তা ভাবনা ও আচরণের উপর মারাত্মক প্রভাব ফেলে। এই রোগে আক্রান্ত রোগী কথাবার্তা, সাম্প্রতিক ঘটনা ছাড়াও পরিচিত নাম ভুলে যায়। এছাড়া নিজস্ব বাসস্থান, পথ হারিয়ে ফেলা, সময়ের জ্ঞান না থাকা, সব কিছু স্মৃতির অন্ধকারে হারিয়ে যায়। দিনের পর দিন দীপকবাবুদের বাড়িতে ডাক্তারের আসা যাওয়া প্রতিবেশীদের চোখ এড়ায়নি। এদিকে ঋতিকা মায়ের কথা চিন্তা করে মাকে ফোন করলে দীপকবাবুর বাড়ির কেউ ফোন রিসিভ করতেন না। তিনি মায়ের খোঁজ খবর না পেয়ে একদিন উদ্বিগ্ন হয়ে পায়ে হেঁটে দীপকবাবুদের বাড়িতে আসেন। কিন্তু বাইরে থেকে আসার কারণ দেখিয়ে তাকে বাড়ির দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়। লতিকা দেবীর চিৎকার প্রতিবেশীদের মধ্যে গা সওয়া হয়ে যায়। বিশেষ করে দ্বিজেনবাবুর পাঁচিল লাগোয়া দীপকবাবুদের বাড়ি। উনি আর খুব একটা গুরুত্ব দিতেন না এই ব্যাপারে। বেশ কয়েকদিন পরে হঠাৎ ওনার মনে হয় লতিকা দেবীর চিৎকার যেন আর শোনা যাচ্ছে না। তো ব্যাপারটা কি হলো? পাড়ায় কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন দীপকবাবুর মা 2 দিন আগেই মারা গেছেন। তিলে তিলে যন্ত্রণা দিয়ে একজন সুস্থ মানুষের মৃত্যুতে তিনি খুবই ব্যথিত হন। তারপর একটা জোর দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, সম্পত্তির জন্য সন্তানের হাতে মায়ের মৃত্যু? সমাজে এরাই শিক্ষিত, সমাজে মাথা উঁচু করা মানুষ বলে নিজেদের বড়াই করে। একটি শিশু যখন মায়ের কোলে পৃথিবীতে আসে তখন বাবা মায়ের আনন্দের সীমা থাকে না। দুজনের আদর ও স্নেহ মমতায় সন্তানকে যতটা ভরিয়ে রাখা যায় তার জন্য হাজার কষ্ট থাকলেও তাদের মুখে সর্বদা হাসি ঝরে পড়ে। তখন শিশুটির নিকট সবচেয়ে নিরাপদ স্থান হয় তাদের অতি যত্ন ও ভালোবাসার জায়গার ছোট্ট একটা কোল। তাতে শিশুটিও কতই না আহ্লাদে আটখানা হয়। সেই সন্তান ধীরে ধীরে জ্ঞানপ্রাপ্তের পথে পা বাড়ালে তখন বাবা মা তাদের শাসন ও আদরের মাধ্যমে সুশিক্ষা দিতে কোনো দিন ভুল করেন না। প্রত্যেক বাবা মা কর্মে এবং যোগ্যতায় যত বড় হোক না কেন তারা মনে করেন তাদের সন্তান যেন তাদের চেয়ে সবথেকে সেরা হয়। তখন বাবা মায়ের মনে দেনা পাওনার স্থান দখল করতে পারে না। সেই সন্তান বড় হয়ে তাদের বৃদ্ধ বয়সের ভরসার যোগ্য হবে কিনা সেই চিন্তারও অবকাশ তাঁরা পান না। সেই সব সন্তানেরা প্রতিদানে বাবা মায়ের প্রতি অশ্রদ্ধা ও মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য আগে থেকে শাস্তির খাড়া প্রস্তুত করে রাখে। এটা হলো একবিংশ শতাব্দীর বিপন্ন সমাজের চিত্র, যেটা আমি আমার কল্পনার ছোট্ট একটি গল্পের মাধ্যমে তুলে ধরলাম।
অসহায় মা বাবাদের একটাই কাতর প্রার্থনা, সন্তানদের মানসিকতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের রূপরেখা বদলাতে যেন বাধ্য হয়, আর অবুঝ সন্তানেরা যেন সঠিকভাবে ধর্ম অধর্মের পথটি চিনতে সক্ষম হয়।